বলতে জানি। আচ্ছা, আমরা মূলত 4 নম্বর অঙ্কটাই করতে চাচ্ছিলাম। তো এখানে আমাদের নেসেসারি অ্যাকাউন্ট বলছে, তার মানে আমাদের 4টা অ্যাকাউন্ট করতে হবে কিনা সেটা এনটি পড়ে আগে বুঝতে হবে। তো এনটি আমরা পড়া শুরু করব, দেন যখন সিদ্ধান্তে উপনীত হব যে 3টা করতে হবে না 4টা করতে হবে না 2টা করতে হবে, যে কটা করতে বলবে আমরা সে কটা করবো, ঠিক আছে? তথ্য অনুসারে উহ, এখন প্রথম এনটি আমার সঙ্গে সবাই বলবেন। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 14,500 টাকা, বলেন এটা কোন ছকে বসে? নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে। নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে, সবাই তো একমত নাকি? জি ভাই। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম যে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ছক কাটা লাগতেছে অবশ্যই। রেন্ট পেইড অন লিজ লাইন 26,000 টাকা, রেন্ট পেইড অন লিজ লাইন। তো রেন্ট পেইড এটা একটা এক্সপেন্স, তো তার মানে এটা হয় রেভিনিউ অ্যাকাউন্টে বসবে, না হয় কি নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসবে, খরচ যেহেতু, তাই না? হ্যাঁ। জি ভাই। আচ্ছা, অঙ্ক করার সময় এটা বলবো কোথায় বসবে। তো মানে এই দুটো ছকের একটাতে বসবে, তাই তো? হ্যাঁ ভাই। জি ভাই। আচ্ছা, এরপরে বলছে দেখেন, রেভিনিউ অ্যাকাউন্ট অন 1/1/2017 ক্রেডিট 32,000 টাকা। আমরা কিন্তু 2017 ডিসেম্বরে অঙ্ক করতেছিলাম, কখনকার অঙ্ক করতেছি? 2017 ডিসেম্বর। আচ্ছা, তাহলে এই তথ্যটা দেওয়া আছে কখনকার? 17 জানুয়ারিতে। হ্যাঁ। হ্যাঁ। 17 জানুয়ারি মানে কি এটা ওপেনিং? তাহলে হুম। 17 ওপেনিং মানে জি। কিন্তু 16 ক্লোজিং নাকি? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এইখানে বলতেছে যে 16 সালের ক্লোজিং ছিল রেভিনিউ অ্যাকাউন্টে 32,000 টাকা, তার মানে এটা লাস্ট ইয়ার প্রফিট না লস? যেহেতু ক্রেডিট আছে মানে প্রফিট, হ্যাঁ তো। তাহলে এটা লাস্ট ইয়ার প্রফিট। এটা কোন ইয়ার প্রফিট? লাস্ট ইয়ার প্রফিট। লাস্ট লাস্ট ইয়ার প্রফিট। লাস্ট ইয়ার প্রফিট কোন ছকে বসে? নিট রেভিনিউ অ্যাকাউন্ট থেকে দিকে। নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। গুড। আরেকটা আছে জেনারেল ইন্টারেস্ট অ্যাকাউন্ট, টাকা 500 টাকা। তো জেনারেল ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে ইন্টারেস্ট হয় এটা ইনকাম হবে না হয় এক্সপেন্স হবে, এই দুটোর যে কোনো একটা তো হবে নাকি? হ্যাঁ, জি ভাই। তাহলে এটা ইনকাম না এক্সপেন্স? এটা ক্রেডিট ইনকাম যে আছে ইনকাম। খোলা যেহেতু আছে। ক্রেডিট লেখা আছে তাহলে ইনকাম, তাই তো? তারপর নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে, এই তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমরা একটা জিনিস কি সিদ্ধান্ত নিতে পারলাম এই 4টা এন্ট্রি পড়ে, যে উপরের এই 4টা এন্ট্রি, যেটা ক্রেডিট তার পাশে ক্রেডিট লেখা ছিল, কিন্তু যেটা ডেবিট তার পাশে কিছু লেখা ছিল না, তাই কি না? হ্যাঁ ভাই। জি ভাই। সবাই একমত তো আমার সাথে? হ্যাঁ। এখনো একমত না হলে বলতে হবে, কারণ আমি কিন্তু পরে আবার রিটার্ন আসবো না। সামনে আগাইলে রিটার্ন আসবো না। এই 3টে 4টা নিয়ে কথা বলেন। এই 4টার প্রথম 2টা ডেবিট আর পরের দুটো ক্রেডিট, এইটা নিয়ে কারো ডাউট আছে কিনা? না ভাই। না ভাই, না ভাই। কারণ কি? কারণ ক্রেডিটটা লেখা আছে আর যেটা লেখা নাই সেটা ডেবিট, এই তো? হ্যাঁ। এর পরেরটা ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স 31/12/2017 4,75,000 টাকা। আমরা অঙ্ক করতে 2017 ডিসেম্বরে, আর সেই 17 ডিসেম্বরেই আমার ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া হচ্ছে 4,75,000 টাকা। এটা কি জিনিস? এটা কি বুঝতে পারতেছো? আমি এক কথা উত্তর দিয়ে দিই। ক্যাপিটাল অ্যাকাউন্টের। এক কথায় উত্তর দিয়ে দিই, এটা আছে গত 40 মিনিট। এই এন্ট্রিটা আছে গত 40 মিনিট, মানে 40 মিনিট ধরে যেটা বক বক করেছি এটা হলো সেটা। বোঝা গেছে নাকি না? দেওয়াই আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। না, আমি মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা কি বুঝছেন? আবার সবাই চুপ হয়ে গেছে। ওইটা কি বিভর্ষ জি ভাই। 40 মিনিট ছিল নাকি? না ভাই। জি ভাই। এইখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স দেওয়া আছে মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ওরা করে দিয়েছে, এবং যোগ বিয়োগ করে যে ব্যালেন্স বের করছিলাম না 2,000 টাকা, মনে পড়ছে? ও, হ্যাঁ ভাই। জি ভাই। ওরা সে যোগ বিয়োগ করে দিয়েছে 4,75,000 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স মানে কি? ওরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করে দিয়েছে,
আমাদের আর হ্যাঁ, ক্যাপিটাল অ্যাকাউন্ট করা লাগবে না। আচ্ছা। আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট করা লাগবে না। লাগবে না। লাগবে না। তাহলে এখন কথা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট করা লাগবে না, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে যোগ বিয়োগ করে যে ব্যালেন্সটা বের হয়েছিল 2000, সেটা তো আমরা দায় পাশে বসাইছিলাম। কিন্তু আমার প্রশ্ন, তাহলে এই 4,75,000 টাকা কোন দিকে বসবে এখন, এটা বলো। সে সম্পদ বলে আছে, তাহলে অ্যাসিড দিকে বসবে। কিছু বলা নেই তাইতে নাকি? হ্যাঁ, মানে ক্রেডিট বলে থাকলে এটাকে বলেই দিত ক্রেডিট, যেহেতু কিছু বলে নেই এক্স্যাক্টলি, তাতে। তোমাদেরকে ধন্যবাদ এই উপরের হিন্টসটা কাজে লাগানোর জন্য। যে ক্রেডিট থাকলে তো পাশে বলেই দিত এটা ক্রেডিট ব্যালেন্স, তাই না? যদি হ্যাঁ, ক্রেডিট ব্যালেন্স বলতো তখন আমরা দায় পাশে বসাতাম। কিন্তু এখানে তো কিছু বলে নাই, মানে এটা ডেবিট ব্যালেন্স, আর ডেবিট ব্যালেন্স মানে সেটা সম্পদের ব্যালেন্স, তাই তো? তার মানে অ্যাসেট দিকে বসবে। কোন দিকে বসবে? অ্যাসিড দিকে বসবে। আচ্ছা, সবাই তো একমত নাকি? জি ভাই। জি ভাই। যদি একমত হও তাহলে গত 40 মিনিট আমার বক বকে কষ্ট হলেও আমি সার্থক। ঠিক আছে, হ্যাঁ ভাই। এবার আসি পরের গুলো। জিজ্ঞাসা করব, অ্যান্সার দিবেন। ক্যাশ ইন হ্যান্ড, স্টক অন হ্যান্ড, সানডি ডেপ্টর, এগুলো কি অ্যাসেট না? কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, জি ভাই। তাহলে এটা অ্যাসেট দিকে বসবে। এটা জি কোন ভাই, দিকে বসবে? অ্যাসিড দিকে বসবে। আচ্ছা, আচ্ছা, তাহলে বলবো। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমার অ্যাকাউন্ট করা লাগবে 3টা, 4টা করা লাগবে না? হ্যাঁ, তার মানে ক্যাপিটাল অ্যাকাউন্টে ছক করা লাগবে না, বাকি 3টা করা লাগবে, এটাই তো নাকি? জি ভাই। তাহলে আমি একটু জি নিচে ভাই। দেখাই, আমি ছকটা কাটছি, এই যে এটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট, এটা আছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে জেনারেল ব্যালেন্স শিট। দেখো তোমাদেরকে স্মরণ করাই দিই, ওই যে ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স যেটা পড়লাম সেটা যে 4,75,000 অ্যাসেট দিকে বসাইছি, বসাইছি। হ্যাঁ, আচ্ছা, আর এবার এক এক করে যাই তাহলে। তোমরা প্রথম থেকে এবার আমার সঙ্গে আসো, এক এক করে এনটি এনটি আমি পোস্টিং দিতে হবে, কারণ এখানে দুটো সমন্বয় আছে। সমন্বয়গুলো নিয়ে পরে কাজ আছে, সেটা আমি পরে বোঝাচ্ছি। তাহলে প্রথম এই যে ইন্টারেস্ট অ্যান্ড ডিবেঞ্চার, এটা কি তাই পাশে মানে নিট রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে না? হ্যাঁ। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে 14,500 টাকা বসাইছি। জি ভাই। পরের এন্ট্রি, পরের এন্ট্রি ছিল হচ্ছে রেন্ট পেইড অন লিজ লাইন, 26,000 টাকা। দেখেন, শুধুমাত্র যদি রেন্ট পেইড বলে তাহলে এটা হচ্ছে সাধারণ খরচ। এটা কি? সাধারণ খরচ। সাধারণ খরচ। আর যদি এখানে যেহেতু বলা আছে রেন্ট পেইড অন লিজড লাইন, লিজড মানে ইজারাকৃত, তো ইজারাকৃত যে লাইন তার রেন্ট পেইড করতেছি, এটা সাধারণ ব্যয় না। সাধারণ ব্যয় কোনটা? রেন্ট সাধারণ পেইড। ব্যয় হচ্ছে জি। রেন্ট পেইড, আমাদের যে মানে ঘর ভাড়া নেওয়া আছে সেই রেন্ট পেইডটা হচ্ছে সাধারণ খরচ। কিন্তু ইজারা নিয়েছি আমি একটা জমি, তার রেন্ট দিচ্ছি, এটা হচ্ছে সাধারণ খরচ নয়। এটা হলো, আমি মানে ছোট্ট করে একটু বলি যদি মনে পড়ে। থার্ড ইয়ারে আমরা একটা চ্যাপ্টার করেছিলাম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এ, যেটার নাম হচ্ছে লিজ, অ্যাকাউন্টিং ফর লিজ। এই চ্যাপ্টার করছিলাম না, লিজের অঙ্ক? হ্যাঁ, জি ভাই। ওই লিজের অঙ্কে দুই প্রকার লিজ ছিল, একটা হচ্ছে ক্যাপিটাল লিজ আর একটা হচ্ছে অপারেটিং লিজ। মনে আছে? হুম। জি ভাই। যাক, আমি একটু ছোট করে এই জিনিসটা যেটা বললাম যে অপারেটিং লিজে আমাদের প্রতি মাসে মাসে ভাড়া দেওয়া লাগতো। রেন্ট জি ভাইয়া। এক্সপেন্স নামে একটা জার্নাল করতাম, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর ক্যাপিটাল লিজে আমরা কোনো রেন্ট দিতাম না, আমাদের হতো কি যে লিজ লাইবিলিটি ডেবিট আর লিজ অ্যাসেট ক্রেডিট হতো, মানে অ্যাসেটের নামটা থাকলে সেটা হতো। তো এই যে লিজ লাইবিলিটি হতো মানে কিস্তি দিলে আর কি, তো এই লাইবিলিটির জায়গায় আমি যখন অপারেটিং লিজ হবে তখন আমি রেন্ট পেইড লিখব। তো এটা কিন্তু স্বাভাবিক রেন্ট না, রেন্ট এক্সপেন্স, এটা স্বাভাবিক। কিন্তু যখন আমি ইজারাকৃত কোনো লাইনের রেন্ট দিচ্ছি, তার মানে এটাতে অপারেটিং লিজের সেই রেন্ট। কোন লিজের রেন্ট? অপারেটিং লিজার। হ্যাঁ, অপারেটিং লিজের। এজন্য এটা স্বাভাবিক রেন্ট না, বিধায় এইটা বসবে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে। কোথায় বসবে? নিট নিট রেভিনিউ রেভিনিউ অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে কারণ ডেবিট করবে। আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে সাধারণ আয় আর ব্যয় বসবে রেভিনিউ অ্যাকাউন্টে, তাই তো? এটা কিন্তু সাধারণ আয় ব্যয়, এই জন্য এটা নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসবে। এই একটা জিনিস নিট। মনে রাখবেন, কারণ আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্টের যে নির্দিষ্ট 3টা অ্যাকাউন্ট এন্ট্রি বলছিলাম,
তার বাইরে এই আর 10টি আসছে, ঠিক আছে? জি হ্যাঁ ভাই। 26,000 টাকা। এরপরে আসি, এরপরে কি ছিল? এই যে দুটো, এই দুটো আমি কি বুঝাইছিলাম, দুটোই নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে না? 32,500। হ্যাঁ। একটা হচ্ছে লাস্ট ইয়ার প্রফিট, আর একটা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম, এক কথায়। তাহলে এই যে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এই যে রেভিনিউ, এই দেখেন রেভিনিউ এই দিয়ে আমি লাস্ট ইয়ার প্রফিট এই যে অবলিক দিয়ে লিখে রাখতে 32,000, আর জেনারেল ইন্টারেস্ট অ্যাকাউন্ট 500 টাকা। হয়ে গেল? জি ভাই। কটা এন্ট্রি হয়ে গেল বলেন? 4টা। চারটা। আমি তো 5টা করে ফেলছি, 4টা কই? জি ভাই, ওইটা সাইটে ক্যাপিটাল বসে। অ্যাকাউন্টের ব্যালেন্স তো দেখাই দিছি না? হ্যাঁ। অ্যাসেট দিকে বসবে, তাই তো? এবার বলেন এই পরপর তিনটা, ক্যাশ ইন হ্যান্ড, স্টক অন হ্যান্ড, সানডে ডেপ্টর, এটা তিনোটাই কারেন্ট অ্যাসেট। অ্যাসেট দিকে বসবে 1,10,000, 82,000, 25,000। কোন দিকে বসবে? অ্যাসেট দিকে বলবে। এই যে অ্যাসেট দিকে, এই যে দেখেন ক্যাশ ইন হ্যান্ড 1,10,000, স্টক অন হ্যান্ড 82, আর সানডে ডেপ্টর 25,000। ওকে, হ্যাঁ। ঠিক জি ভাই। আছে। এরপরে কি আছে একটু মনোযোগ দিবেন, দেখবেন অঙ্ক আর কঠিন কিছু না, সহজ কিন্তু হয়ে গেছে, যেটা বোঝানো সেটা বোঝানো হয়ে গেছে। এরপরে দেখেন ট্রাফিক অ্যাকাউন্ট ডিউ টু দ্য কোম্পানি। মনে রাখবেন ট্রাফিক অ্যাকাউন্ট অলওয়েজ অ্যাসেট। ট্রাফিক অ্যাকাউন্ট কি? অলওয়েজ অ্যাসেট। অলওয়েজ আর কি। এই যদি প্রশ্ন করেন কেন, তাই এর উত্তর হলো পথে ঘাটে চলার সময় দেখেন ট্রাফিক পুলিশ দাঁড়ায় পড়ে জরিমানা আদায় করতেছে মোটরসাইকেল ওয়ালাদের কাছ থেকে। হ্যাঁ। এই যে জি ভাইয়া। জরিমানাটা আদায় করে, আমরা জানি কিছু টাকা তো আসলে ইলিগালি তাদের হাতে যায় থাকে, কিন্তু এ তো লিগাল জিনিস, লিগাল জিনিস না হলে তো ওরা রাস্তায় দাঁড়ায় টাকা আদায় করতে পারতো না, কারণ হেলমেট না পরলে টাকা জরিমানা আছে। এই জরিমানাগুলো কিছু তো তাদের রসিদ কেটে জমা দিতে হবে, হবে না? জি ভাই। তাহলে হবে। এর জন্য একটা ফান্ড গঠন করা থাকে। ফান্ড বলতে একটা অ্যাকাউন্ট মেনটেন করে, যার নাম হচ্ছে ট্রাফিক অ্যাকাউন্ট। তো রেলওয়ের জন্য এরকম আছে, ঠিক আছে? এটাকে কি বলে? ট্রাফিক অ্যাকাউন্ট। তার মানে এইখানে যে টাকাগুলো আছে এটা হচ্ছে ওই রেলওয়ে কোম্পানির অ্যাসেট। রেলওয়ে কোম্পানির কি এটা? অ্যাসেট। ওয়ান Asset। কাইন্ড অফ হাতে নগদের মতো, মানে হাতে এত টাকা নগদ, ও হাতে নগদের মতো, ঠিক আছে? তো জি ভাই। ট্রাফিক অ্যাকাউন্ট অলওয়েজ অ্যাসেট কেন সেটা বুঝালাম। এরপরে দেখেন আরো তিনটে এন্ট্রি আছে এখানে। অ্যামাউন্ট ডিউ ফ্রম আদার কোম্পানি, অ্যামাউন্ট ডিউ ফ্রম পোস্ট অফিস, আর অ্যামাউন্ট ডিউ টু ক্লিয়ারিং হাউস। এখানে ছোট্ট করে একটা জিনিস দেখেন, আমি হয়তোবা লিখে রাখছিলাম, এই যে নিচে দেখেন অ্যামাউন্ট ডিউ ফ্রম অবলিক বাই থাকলে অ্যাসেট। ভালো করে শোনেন, আমি কিন্তু ট্রাফিক অ্যাকাউন্ট বলতেছি না, ট্রাফিক অ্যাকাউন্টে কাজ শেষ। এখানে নাম কি? অ্যামাউন্টস বাই অ্যামাউন্ট ডিউ ফ্রম অবলিক বাই থাকলে অ্যাসেট, আর অ্যামাউন্ট ডিউ টু থাকলে লাইবিলিটিস। টু মানে কি? কাউকে দিতে হবে, এটা আমার কাছে পাবে। আর অ্যামাউন্ট ডিউ ফ্রম মানে কি? আমি কারোর কাছে পাবো, আমি কারোর কাছে। পাবো। তাহলে অ্যামাউন্ট ডিউ টু থাকলে বাই, আর অ্যামাউন্ট ডিউ ফ্রম অবলিক বাই থাকলে অ্যাসেট। অ্যাসেট। তাহলে এইখানে দেখেন এই যে প্রথম দুটো হচ্ছে কি আছে? ফ্রম আছে, প্রথম দুটো কি আছে? ফ্রম আছে। লাস্ট একটা টু তাহলে ওই আছে। দুটো অ্যাসেট, আর নিচেরটা কি? লাইবিলিটিস। তাহলে এই তো তিনটে আমি পেয়ে গেলাম। তাহলে এই যে আমি দায় পাশে বসাবো একটা, এই যে দেখেন অ্যামাউন্ট ডিউ টু ক্লিয়ারিং হাউস 18,000 টাকা, আর এই যে দেখেন নিচে অ্যামাউন্ট ডিউ টু ডিউ ডিউ ফ্রম আদার কোম্পানিজ, আর অ্যামাউন্ট ডিউ ফ্রম পোস্ট অফিস, দুটো পরপর লিখছি, লেখাইছে? হ্যাঁ। ওকে, যাক, আমার অঙ্ক কিন্তু প্রায় শেষ, আর অল্প একটু বাকি আছে। এরপরে এখানে দেখেন এক টানা সানডে ক্রেডিট, এটা কি দায় না? দাইন। আনপেড ডিভিডেন্ড, মানে যে ডিভিডেন্ড এখন দেয়া হয়নি, দেয়া তো লাগবে নাকি? হ্যাঁ লাগবে, এটাও দাইন। এটাও দায়। জি ডেপ্ট, ডেপ্ট তো অল টাইম দায় নাকি? হ্যাঁ। ফায়ার ভাই। জি ভাই। ইন্স্যুরেন্স ফান্ড, রিজার্ভ ফান্ড, যে কোনো প্রকার ফান্ড হলো দায়। তাহলে এই পাঁচটা কি পরপর সব দায় না? হ্যাঁ। হ্যাঁ। ওকে, আমি দায় পাশে বসাবো, আমি নিচেরটা পড়ে নি। এমপ্লয়িজ সেভিং ব্যাংক ডিপোজিট 32,000 টাকা। এমপ্লয়িজ সেভিং ব্যাংক ডিপোজিট মানে কি? আমি কিন্তু রেলওয়ে কোম্পানির অঙ্ক করতেছি। কোম্পানি বলতেছে যে এমপ্লয়িরা আমাদের মানে আমাদের আন্ডারে থেকে
একটা সেভিং অ্যাকাউন্ট খুলছে কোথায়? ব্যাংকে। সেভিংস অ্যাকাউন্ট শুধুমাত্র ব্যাংকেই খোলা যায়। কোথায় খোলা যায়? ব্যাংকে খোলা যায়। ব্যাংকে। তাহলে এই অ্যাকাউন্টটা মেইনটেইন করতেছে রেলওয়ে কোম্পানি, কিন্তু টাকাটা রাখতেছে কারা? কর্মীরা। কর্মীদের টাকা। কাদের টাকা এটা? এমপ্লয়ীদের টাকা। এমপ্লয়ীদের কর্মীদের টাকা। টাকা। তাহলে এই কর্মীদের টাকা আমাদের অ্যাকাউন্টে, তার মানে এটা দায়। এটা কি কর্মীরা পাবে? কারা পাবে এটা? কর্মীরা পাবে। কর্মীরা পাবে। তাহলে এই 32,000 টাকা দায়, তার মানে এই পর পর ছয়টা, সব এগুলো সব কি দায় না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমি দায় পাশে বসাবো। এই দেখেন দায়, দেখেন ওই সেটা এই যে সানডে ক্রেডিটর, আনপেড ডিভিডেন্ড, ডেট ডিউ, ফায়ার ইন্স্যুরেন্স ফান্ড, রিজার্ভ ফান্ড, এমপ্লয়ি সেভিং ব্যাংক ডিপোজিট, এই পর্যন্ত। ওকে, জি ভাই। জি ভাই। আমার অঙ্ক কিন্তু প্রায় শেষ। এরপরে দেখেন খুবই চমৎকার ভাবে কিছু কথা বলা আছে, এবং এই চমৎকার এইকে যেখান থেকে বলবো এখন, এইটা নিয়ে পার্ট বির একটা অঙ্ক আছে। উপরে যেগুলো বলছি এই পর্যন্ত বলা শেষ, কিন্তু এই নিচের টুক নিয়ে আবার পার্ট বির একটা অঙ্ক আছে। তার মানে একবারে দুটো সলিউশন হয়ে যাচ্ছে। কি লেখা দেখেন তো প্রথমেই, এক্সপেন্ডেড ওয়ান। কি লেখা আছে? এক্সপেন্ডেড অন। এক্সপেন্ডেড অন। এখানে কতগুলো এন্ট্রি আছে? এই যে কয়েকটা এন্ট্রি আছে না? তার মানে এগুলো সব খরচ। জি ভাই। এগুলো সব কি খরচ। ট্রাফিক এক্সপেন্স। খরচ? কয় সিপি প্রকার? এন্ড খরচ দুই প্রকার, মূলধন জাতীয় খরচ, মুনাফা জাতীয় খরচ। জানি আমরা এটা। হ্যাঁ জানি। জি ভাই। মুনাফা জাতীয় খরচ যেটা, এইটাই অ্যাকচুয়ালি রেভিনিউ অ্যাকাউন্টে বসে। কিন্তু মূলধন জাতীয় খরচ যেটা, সেটা কি অ্যাসেট না? মনে আছে? মূলধন জাতীয় খরচ তার মানে যে খরচটা একের অধিক বছরের জন্য করা হয়, হুম। কি বলা যায়, অগ্রিম ভাড়া। মানে আমি ভাড়া দিয়েছি 2 বছরের জন্য, তাহলে অগ্রিম যতটুকু দিয়েছি এটা অ্যাসেট না? জি ভাই। জি। ওইটা কিন্তু মূলধন জাতীয় খরচ, মানে 2 বছরের জন্য দিয়েছিলাম। কিন্তু যদি আমি ভাড়া 1 বছরের জন্য দিই, এটা আছে মুনাফা জাতীয় খরচ, মানে ওইটা আছে খরচ। অ্যাকচুয়ালি ওই 1 বছরটা কি খরচ, কিন্তু ওই যে খরচ। 2 বছরের জন্য দিয়েছি, ওই দ্বিতীয় বছর যতটুকু অগ্রিম দিয়েছি ওইটা আমার অ্যাসেট। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই খরচগুলোর মধ্যে একটা খরচ আছে মূলধন জাতীয়। দেখেন সেটা হলুদ কালার করা, পার্লামেন্টারি এক্সপেন্স, যার পাশে আমি আবার লিখে রাখছি পার্মানেন্ট এক্সপেন্স, মানে স্থায়ী ব্যয়। কি ব্যয়? স্থায়ী ব্যয়। স্থায়ী ভাই। তাহলে স্থায়ী ব্যয় কি মূলধন জাতীয় ব্যয় না? দীর্ঘমেয়াদী ব্যয় বলেই তো দিছে। হ্যাঁ। তাহলে এটা হলো অ্যাসেট। এটা কি? অ্যাসেট। আর বাকিগুলো কি? খরচ। ব্যয়। মানে রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে। কোন দিকে? রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে। তাহলে আমি চলে যাই রেভিনিউ, দেখেন স্যার এই জায়গায় মূলধনগুলো যদি কেমন আছে। প্রিলিমিনারি এক্সপেন্স থাকতো। বুঝিনি, আবার বলো। বলছি ওই জায়গায় যদি প্রিলিমিনারি এক্সপেন্স একই থাকতো কথা, তাহলে একই কি ওইটাও অ্যাসেট একই হতো? একই একই জিনিস। প্রিলিমিনারি এক্সপেন্স, পার্লামেন্টারি এক্সপেন্স, পার্মানেন্ট এক্সপেন্স একই জিনিস, ঠিক আছে? আচ্ছা। তো এইখানে খরচগুলোর নাম কেমন দেখেন, অদ্ভুত, যেটা আমরা আগে কোনো শুনি নাই। লোকোমোটিভ পাওয়ার, ট্রাফিক এক্সপেন্স, শিপিং অ্যান্ড জেনারেল এক্সপেন্স, ডক অ্যান্ড হারবার এক্সপেন্স, ল চার্জ, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, এই নামটা শুনেছিলাম। তো এই খরচগুলো দেখেন আমি দেখাচ্ছি। এই দেখেন, লোকোমোটিভ পাওয়ার, ট্রাফিক এক্সপেন্স, শিপিং অ্যান্ড জেনারেল এক্সপেন্স, ডক অ্যান্ড হারবার, ল চার্জ, কম্পেনসেশন বসাইছি সবগুলো। হ্যাঁ ভাই। জি ভাই। আর ওই যেটা সেটা বসাইছি কোন জায়গায়, এই দেখেন পার্লামেন্টারি এক্সপেন্স অ্যাসেট দিকে বসাইছি। হ্যাঁ। হ্যাঁ। তাহলে তো আমার এক্সপেন্ডিচার পাস হয়ে গেল। এবার আমি ইনকাম পাস, মানে এই দেখেন রিসিভ ফ্রম আছে, কি আছে এখানে? রিসিভ রিসিভ ফ্রম। ফ্রম। তার মানে এটা ইনকাম। তাহলে রিসিভ ফ্রম এর আন্ডারে কটা এন্ট্রি আছে? এই এক যেগুলো দুই সবই তিন ইনকাম না? চার আট। হ্যাঁ। হ্যাঁ। সব আচ্ছা আমি ইনকাম। একটা কোশ্চেন করি, যদি এইখান থেকে এক্সপেন্ডেড ওয়ান থেকে আমার এই পর্যন্ত আমার একটা পার্ট বির অঙ্ক থাকে, এই সবগুলো এন্ট্রি মনে করেন আছে, হুম। তাহলে কি এই খরচগুলো তো আমার রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে যাবে নাকি? হ্যাঁ। অঙ্কে বলছে শুধু রেভিনিউ অ্যাকাউন্ট করতে, অঙ্কে শুধু কি করতে বলছে? রেভিনিউ অ্যাকাউন্ট করতে। রেভিনিউ তাহলে এই অ্যাকাউন্ট। পার্লামেন্টারি এক্সপেন্স কোথায় বসবে? এটা দিব না। এটা নিব না, এটা যেন মনে থাকে, কারণ ওটা অ্যাসেট পাশের এন্ট্রি। আমি যখন ব্যালেন্স শিট করতেছি না, তাহলে সেটা কেন নিব? আমি কি বোঝাতে পারছি? জি ভাই।
হ্যাঁ। আচ্ছা, তাহলে রিসিভ পাশে যেগুলো আছে সবগুলো ইনকাম, তাহলে ইনকাম পাশে বসাবো। ঠিক আছে? জি ভাই। তাহলে হ্যাঁ নিট হ্যাঁ। রেভিনিউ অ্যাকাউন্টে বসাবো নাকি রেভিনিউ অ্যাকাউন্টে বসাবো? রেভিনিউ অ্যাকাউন্টে রেভিনিউ। বসান। গুড, বসাই। কিন্তু একটা জিনিস, এই এ নাম্বারে একটা সমন্বয় আছে, এই সমন্বয়টার সাথে আমার উপরে একটা এন্ট্রির রিলেশন আছে, সেটা কি জিনিস একটু বলি। প্রথমে ইনকামের নাম হচ্ছে প্যাসেঞ্জার টিকিট। কত টাকা প্যাসেঞ্জারের কাছে টিকিট বিক্রি করে ইনকাম হয়েছে? 3,80,000। 13,80,000। এখানে আরো কিছু আছে। তাহলে আরো কিছুগুলো আমি আগে দেখি, মার্চেন্টাইজ থেকে শুরু করে মেইলস পর্যন্ত, এটা আমি ইনকাম পাশে বসাই দেখে নিজে। মার্চেন্টাইজ থেকে শুরু করে মেইল পর্যন্ত বসাইছি। হ্যাঁ। হ্যাঁ তাহলে ওই প্যাসেঞ্জার টিকিটটা কি ছিল এটা একটু দেখি। প্যাসেঞ্জার টিকিট বিক্রি করে আমি 13,80,000 টাকা পেয়েছি। এখন সমন্বয়তে বলছে যে রেলওয়ে মোবাইল কোর্ট। রেলওয়ে মোবাইল কোর্ট মানে কি? রেলওয়ে যে ভ্রাম্যমাণ মোবাইল কোড। আদালত। কি আদালত? ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত। রিয়ালাইজ এ ফাইন, একটা ফাইন আদায় করছে। কি আদায় করছে? ফাইন আদায় করছে। তার পরিমাণ 15,000 টাকা। কয় টাকা আদায় করছে ফাইন? 15,000। ফ্রম টিকিটলেস প্যাসেঞ্জার, মানে যে সকল প্যাসেঞ্জারের কাছে টিকিট ছিল না তাদের কাছ থেকে আদায় করছে। ট্রেনে দেখো না, টিকিট না থাকলে এরকম দেনেন দেয়ার রসিদ কেটে টাকা নিয়ে নিয়ে নেয়। হ্যাঁ তাহলে ওই সেই টাকা, 15,000 টাকা যারা টিকিট না কেটে উঠছে তাদের কাছ থেকে জরিমানা আদায় করছে 15,000 টাকা। এখন বলছে বাট নট ডিপোজিটেড, এবং এই টাকাটা আদায় করা হয়েছে কিন্তু এখনো জমা দেওয়া হয়নি। কি করা হয়নি? জমা দেয়া জমা হয়নি। দেওয়া হয়নি। তাহলে বলেন এটা আমার ইনকাম না, এই 15,000 টাকা? ইনকাম। মানে জি ভাই। ওটাও কিন্তু টিকিট বিক্রয়, ওটাও টিকিট বিক্রয়, কিন্তু কি অফিসিয়া মানে অফিসে গিয়ে না, ওই ট্রেনের মধ্যে চলাচল করতে করতে নাকি। জি ভাই। তাহলে প্যাসেঞ্জার টিকিট বিক্রি করে পেয়েছিলাম 13,80,000 টাকা, এখনো আবার পেলাম কত? 15,000। হুম। তাহলে এটাও তো ইনকাম, ওর সাথে যোগ হবে না? জি ভাই, যোগ করলাম। তাহলে এই দেখেন, এই যে প্যাসেঞ্জার টিকিট 13,80,000 টাকা যোগ ফাইন, ফাইন মানে ওই যে জরিমানা যেটা সেটা 13,95,000 হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। এখন উপরেরটা হয়ে গেল, কিন্তু এই যে সমন্বয়ের এন্ট্রি এই 15,000, এটা তো আরো একবার বসবে, বসবে না? বসবে। কোথায় বসবে? এই টাকাটা আমার ইনকাম, কিন্তু এখনো আমি তো হাতে পাইনি। আইন হাতে পাইছি? বক্সে পদে দিবে না। সম্পদে বসবে। রাইট, সম্পদে বসবে, না। কারণ এটা পাবো। তাহলে অ্যাসেট দিকে চলে যাই। এই দেখেন এইখানে লেখা আছে যে, কই, এই যে ফাইন নট ডিপোজিটেড লেখা আছে। হ্যাঁ আছে। ওকে, এরপরে আমার সমন্বয় আরো দুটো আছে, চলে যায় দুটো সমন্বয়। ফ্যান অ্যান্ড আদার ফিটিং ওর্থ 1,00,000 টাকা স্টোলেন ফ্রম দ্য কম্পার্টমেন্ট। সিম্পল জিনিস, কম্পার্টমেন্ট থেকে ফ্যান অ্যান্ড আদার ফিটিং নামে 1,00,000 টাকার সম্পদ চুরি হয়ে গেছে। চুরি হলে এটা কি হবে? এটা একটা ক্ষতি না? হ্যাঁ। জি তাহলে ভাই। ক্ষতি কোথায় বসবে? রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে। অ্যাকাউন্টে ডেবিটে বসবে। তাহলে এই দেখেন রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে, ফ্যান অ্যান্ড আদার ফিটিং স্টোলেন 1,00,000 টাকা বসাইছি। হ্যাঁ। হ্যাঁ। আরেকবার বসবে যেহেতু সমন্বয় এন্ট্রি। তাহলে এই সম্পদ চুরি হয়েছে, নিয়ম ছিল যে সম্পদটা চুরি হয়েছে ওই সম্পদ থেকে এটা বাদ দেওয়া। তাহলে ফ্যান অ্যান্ড আদার ফিটিং জি নামে ভাই। কোনো সম্পদ আমি পেয়েছি ইতিমধ্যে? না। তাহলে আমি না। সম্পদ যেহেতু নাই, তাহলে বাদ দেবো কোন জায়গা থেকে? যদি ওই সম্পদ থাকতো আমি বাদ দিতে পারতাম না? পারতাম। হ্যাঁ। কিন্তু নাই, তাহলে বাদ দেবো কি করে বলো? অ্যাসেট থেকে বাদ দেবো কি করে? হাতে হাতে নগদ থেকে বাদ দেন। হাতে নগদ থেকে কেন? কারণ এটা কি নগদ জিনিস না তো, ওটা তো একটা সম্পদ। হাতে নগদ তো আমার কমবে না, হাতে নগদ যদি আমার 1,00,000 থাকে আমার 1,00,000ই থাকবে। আমার একটা ফ্যান ছিল সেটা চুরি হয়ে গেছে, তাহলে আমার হাতে নগদ থেকে তো কমবে না। না। বাদ দিব না কোথাও। তাহলে বাদ দিব না, তাহলে কি করব? থাকবে এমনি, মানে দিব না, ওটাই থাক, চলে যাবে। টোটালি দিব না, না দিয়ে তো তাহলে অঙ্ক হলো না, কারণ সমন্বয়টা দুবার বসাতেই কারণ হবে। সমন্বয় তো 2 বার দিতে ভাই হবে। লাইব্রেরির পাশে যাবে। এক্স্যাক্টলি, লাইব্রেরির পাশে বসবে, মানে অ্যাসেট দিক থেকে বাদ দিতে না পারলে তাই পাশে বসাই দেবো, একই তো কথা, তাই না? জি কথা ভাই। বুঝছেন? আমি জি আরেকটু ভাই, ওর বুঝাই, বাড়ি আর কোথায় যায়নি, এরকম আরেকটু বিষয়ে বুঝাই। দাঁড়ায়। আমরা যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই নামটা শুনছি না, এই অঙ্কেই তো আমরা করছিলাম।
এই হ্যাঁ ভাই অ্যাকাউন্টিফিকেশন তো অ্যাসেট থেকে মাইনাস হতো, তাই না? হ্যাঁ। কিন্তু আমরা কি এই অঙ্কে কোথাও অ্যাসেট থেকে মাইনাস করতে পারছি? না। কোথায় বসাইছি তাহলে সেটা? তাই তো। তাহলে এখনো আমার সেটা তাই করতে হবে। তাহলে দায় পাশে বসে দেখেন, এই যে ফ্যান অ্যান্ড আদার ফিটিং স্টোলেন, এই যে 1 লাখ টাকা বসাইছি। হ্যাঁ। কিন্তু এখানে আরেকটা সলিউশন আছে যেটা আমি বলে দিতে পারি, বলবো? বলেন। সলিউশনটা হলো, আমার এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স আছে না, 4,75,000 টাকা, হ্যাঁ। এটা কি অ্যাসেটের ব্যালেন্স না? হ্যাঁ। ওখান থেকে মাইনাস করা যেতে পারে। কারণ এইখানেই আমার স্থায়ী সম্পদগুলো সব ওই ক্যাপিটাল অ্যাকাউন্টে বসে। আর ওই ক্যাপিটাল অ্যাকাউন্টের স্থায়ী সম্পদ থেকে ক্যাপিটাল গুলো বাদ দিয়ে আমার 4,75,000 টাকা আছে, মানে এটা অ্যাসেটের ব্যালেন্স। তাহলে এখান থেকে মাইনাস করতে পারি। তাহলে এটা যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনি মাইনাস করেন না, আপনি দায় পাশে বসান, অ্যাজ ইউর উইশ। অনেকে আবার বই দেখে, তো নতুন বইগুলোতে এরকম আছে যে ক্যাপিটালের অ্যাকাউন্টের এই ব্যালেন্স 4,75,000 টাকা থেকে এটা মাইনাস করা আছে। এখন এখান থেকে মাইনাস না করে দায় পাশে বসালেও আমার অঙ্ক হবে, আবার মাইনাস করলেও অঙ্ক হবে। এটা আপনাদের ইচ্ছা। আমি বুঝাতে পারছি কিনা সেটা বলেন। জি ভাই পারছেন। আর একটা এন্ট্রি আছে লাস্ট, শেষ এন্ট্রি। বলতেছে রেল লাইন অর্থ, রেল লাইনের মূল্য 56,000 টাকা, ডিস্ট্রয়েড ডিউরিং দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতা যুদ্ধের সময়ে 56,000 টাকা রেল লাইন ডিস্ট্রয় হয়েছিল, বাট নট টেকেন ইনটু অ্যাকাউন্ট, কিন্তু এটা অ্যাকাউন্টে আনা হয়নি। আচ্ছা, আমরা অঙ্ক করছি 2017-তে, কখনকার অঙ্ক করতেছি? 2017-তে। 2017। স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কত সালে? 1971 সালে। কত বছর পরে? বলেন। 48, আরে 46 বছর, 46 বছর না? কত বছর? 46 বছর। 46 বছর। তাহলে 46 বছর পরে এসে আমার মনে পড়তেছে যে স্বাধীনতা যুদ্ধের সময় রেল লাইন নষ্ট হয়েছিল, সেটা আমি অ্যাকাউন্টে দেখাইনি, তাহলে এখন এটা দেখাই দিই, সুযোগ পাইছি দেখাই দিই। দেখানোর সুযোগ আছে? না নেই। ভাই তাহলে না, এটা নবেন্টি দেখানোর, আগে। এটাতে ইররিলেভেন্ট বলা হয়, মানে অপ্রাসঙ্গিক একটা এন্ট্রি, ঠিক আছে? হ্যাঁ। জি ভাই। তাহলে হ্যাঁ, ইররিলেভেন্ট আইটেম, তাহলে এটা দিব না কোথাও আমরা, ওকে? না। হ্যাঁ। তাহলে এখন কি করব? এখান থেকে সেইভাবে ইনকাম যোগ করে ব্যয় মাইনাস করলে দেখেন 2,99,000 টাকা। এবার আমরা সেইটা আমি নিট রেভিনিউ অ্যাকাউন্টে নিয়ে আসলাম, সেখান থেকে যোগ বিয়োগ করলে 2,91,000 টাকা। সেইটা এবার দায় পাশে বসালাম, দায় পাশে বসালে অঙ্ক মিলে গেছে 9,16,000 টাকা। স্ক্রিনশট দিবেন? জি হ্যাঁ ভাই, তো দিয়ে। প্রথম থেকে দেন। দেবো।